আচ্ছা আমরা শুরু করলাম তো তোমাদের কথা নয়, আমরা শুরু করি। তো তোমাদের লাস্ট ক্লাস আমরা কঙ্কাল শেষ করলাম, তো আজকে হলো নগ্নবীজি ও আবৃত্তিবীজি শুরু করতেছি। হ্যাঁ, তো অধ্যায়টা খুবই সুন্দর একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে একটা সিকিউ আসে। তবে সবচেয়ে বড় কথা হলো এই অধ্যায়ে এমসিকিউ অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ, মানে এত বেশি এমসিকিউ এই অধ্যায়। হ্যাঁ, যত ওয়ার্ড তত এমসিকিউ এই অধ্যায়। আবৃত্তিবীজি অধ্যায় আমরা যখন আবৃত্তিবীজিতে যখন ঢুকবো, মানে এত বেশি এমসিকিউ মানে তুমি কল্পনা করতে পারবে না। এবং প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষা, ইউনিভার্সিটি এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই, অনেক বেশি আসবে, বুঝতে পারছো? তো আমরা আজকে শুরু করতেছি হলো নগ্নবীজি। নাম শুনেই বুঝতেছো তোমরা যে নগ্নবীজি মানে কি, মানে বীজটা নগ্ন অবস্থায় আছে। ঠিক আছে, নগ্নবীজি বলতে আমরা বুঝতেছি যে বীজটা নগ্ন অবস্থায় আছে। দ্যাট মিনস আমরা জানি একটা বীজ থাকে কোথায়, বীজ থাকে হলো এটা ফলের মধ্যে। ফলের মধ্যে বীজ থাকে না, যেমন আমের বীজ কোথায় থাকে, আম হলো একটা ফল, ফলের মধ্যে থাকতেছে। লিচু, লিচু একটা কি ফল না, লিচুর মধ্যে থাকতেছে। তাইলে নগ্নবীজি মানে হলো যাদের বীজ নগ্ন অবস্থায় থাকবে, এদের ফল হয় না, ফুল হয় না, বুঝতে পারছো? ফল হয় না বিদায় তো এদের বীজটা কি অবস্থায় আছে, নগ্ন অবস্থায় আছে। আমরা জানি, মনে করো এইটা হলো গর্ভাশয়, ঠিক আছে? তো গর্ভাশয়ের মধ্যে আমরা যে ডিম্বকের কথা যদি তুমি চিন্তা করো, যে এখানে থাকে তোমার হলো, মনে আছে কিনা তোমাদের যে সহকারী কোষ, এখানে থাকে হলো ডিম্বাণু, এখানে একটা সহকারী কোষ, উপরের দিকে তিনটা প্রতিবাদিক নাকি কি বলে, আর এইখানে হলো দুইটা গৌণ নিউক্লিয়াস থাকে। তাহলে নিষেক যখন হয়, তোমাদের কি মনে আছে কিনা, তাহলে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। যখন নিষেক প্রক্রিয়ায়, ঠিক আছে, দুইটা শুক্রাণু আসে, কয়টা শুক্রাণু আসে? দুইটা শুক্রাণু আসার পরে একটা যে আমাদের ডিম্বাণুর সাথে যুক্ত হবে, আর একটা যে মনে করো এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে। যুক্ত হলে এখানে হয়ে যাবে তিনটা নাম হয়ে যায় 3N। এটাকে বলা হবে ট্রিপ্লয়েড। এটাকে কি বলা হবে? ট্রিপ্লয়েড, ঠিক আছে, ট্রিপ্লয়েড। আর এই যে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলার পরে তৈরি হলো 2N। এটা হলো আলটিমেটলি তৈরি করে হলো জাইগোট, ঠিক আছে? এটা হলো জাইগোট তৈরি করে ট্রিপ্লয়েড। এই ট্রিপ্লয়েড থেকে হবে তোমার হলো শস্য। কি তৈরি হবে? শস্য। আচ্ছা, জাইগোট। এখন এই জাইগোট থেকে আলটিমেটলি হলো তোমার হলো বীজ, হলো কি হলো? তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? তাইলে আমার এই যে পরাগ নালিকা দিয়া পরাগ রেণু যখন যাবে, তখন সেই পরাগ রেণুর মধ্যে দুইটা শুক্রাণু থাকবে। কয়টা শুক্রাণু? দুইটা শুক্রাণু থাকবে। এই যে ব্যাপারটা ঘটলো, এটাকে বলা হবে দ্বিনিষেক। কি নিষেক? দ্বিনিষেক। কারণ কি, শুক্রাণু দুইটা যে একটা যুক্ত হলো ডিম্বাণুর সাথে, আর একটা যুক্ত হলো গৌণ নিউক্লিয়াসের সাথে, এই জন্য এটাকে দ্বিনিষেক বলা হয়। আলটিমেটলি এখন এই যে পুরা ব্যাপারটা, ডিম্বকটা ছিল এই যে এখানে, এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, ডিম্বকটা হয়ে যাচ্ছে বীজে। আর এই যে পুরো গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা এই জিনিসটা সম্পূর্ণ অংশ কি হয়ে যাবে, এই সম্পূর্ণ অংশটা তৈরি হয়ে যাবে ফলে। সম্পূর্ণ অংশটা কিসে রূপান্তরিত হবে? ফল। তাহলে তুমি যদি ব্যাপারটা একটু চিন্তা করো, সম্পূর্ণ অংশ ফল, এর মধ্যেই তো বীজ আছে, বীজের সাথে এক্সট্রা করে কি আছে? শস্য। তুমি সাপোজ লিচু খাচ্ছ, লিচুর ভিতরে বীজ আছে, বাইরে যে জিনিসটা খাচ্ছ ওটা হলো শস্য, অ্যান্ডোস্পার্ম বলা হয়। হ্যাঁ, তাইলে আমরা নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে যেটা বলতে পারি যে এদের কি হবে, এদের কোনো গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হয় না, গর্ভাশয় থাকে না। কি থাকে না? থাকে না। আচ্ছা, আমরা দ্বিনিষেকের কনসেপ্টটাও বুঝলাম। এখন আস্তে আস্তে আমরা যাই, তারপরে বোঝা ট্রাই করি। তাইলে নগ্নবীজি এবং আবৃতবীজি উভয় প্রকার উদ্ভিদেরই বীজ হবে, ভালো কথা। আর এই অধ্যায় আমরা পড়তে গেলে খুব ভালো লাগবে, এই কারণে আমরা এর আগের অধ্যায়টা পড়াই আসছি অলরেডি, 6 নম্বর অধ্যায়। যারা 26 বেস, তাদের 25 বেস, তাদের আবার আগের অধ্যায় ছিল না, তাদেরকে একটু বুঝাইতে কষ্ট হয়েছে। তোমরা আগেরটা পড়ে আসছো। তো নগ্নবীজি উদ্ভিদের কোনো ফল হয় না, কেবল বীজ হয়। কিন্তু আবৃতবীজি উদ্ভিদে ফল এবং বীজ দুটোই হয়। আবৃত বীজ, নাম শুনে বুঝতে পারতেছি বীজটাকে আবৃত করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, ফল হয় না বলে এদেরকে নগ্নবীজি উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায়, বীজ ফলের ভিতর থাকে বলে আবৃতবীজি উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায় না। হ্যাঁ, সহজ কথা। আমের বীজ কি তুমি বাইরে থেকে দেখতে পারবা না? সো এখানে একটা উদাহরণ দিলে আবৃতবীজি উদ্ভিদ, যে আমের ভিতরে বীজ দেখা যাচ্ছে। আর যেগুলো নগ্নবীজি, তাদের যে বীজগুলো সেগুলো একদম গাছের যে পাতাগুলো থাকে তাদের পাশেই একদম দেখা যাচ্ছে বাইরে থেকে। আমরা এটা কালার, একটা ছবি আছে, সেটা দেখবো একটু পরে। তো নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম, ঠিক আছে? তাহলে বীজ উৎপন্নকারী যে ভাস্কুলার উদ্ভিদ আছে সবগুলাকেই
বলা হয় স্পারমাটোফাইটা। খুব সুন্দর একটা কথা বলছে, বীজ উৎপন্ন করে ভাস্কুলার উদ্ভিদ। এই কথাটাকে এখানে স্পেসিফিকলি বলার কারণ কি বলতো? আমরা আগে অধ্যায়ে কিন্তু টেরিডোফাইটা পড়ে আসলাম, ফার্নবর্গীয় উদ্ভিদ, ওরাও কিন্তু ভাস্কুলার ছিল, কিন্তু এদের ভাস্কুলারিটি আছে, তবে আমাদের আগে যে অধ্যায়টা পড়ে আসলাম তাদের কিন্তু বীজটি ছিল না। হ্যাঁ, বায়োপ্লাটারও বীজ নাই, টেরিডোফাইটারও কোনো বীজটি ছিল না। তাহলে এইটাতে একটা কমন নতুন জিনিস পাইলাম, বীজ উৎপন্নকারী। তাহলে বীজ উৎপন্নকারী ভাস্কুলার উদ্ভিদকে বলা হবে স্পারমাটোফাইটা, এবং সেটা নগ্নবীজি হতে পারে, আবৃতবীজি। এরপর বলছে এই স্পারমাটোফাইটাকে আমরা দুইটা গোষ্ঠীতে বিভক্ত করব, বা দুইটা উপগোষ্ঠী। একটা হলো ব্যক্তি ব্যক্ত, ব্যক্ত মানে কি ওপেন, ওপেন হয়ে আছে, তাহলে ব্যক্ত বীজি বা নগ্নবীজি। হ্যাঁ, আর একটা হলো গুপ্ত বীজি বা লুকানো আছে বা আবৃতবীজি। আচ্ছা, ওকে, যেটাকে বলা হবে অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, আচ্ছা, এখন আসে আমরা ইতিহাস। এই নগ্নবীজি উদ্ভিদ, তার পরবর্তীতে আবৃতবীজি উদ্ভিদ। আবৃতবীজির মধ্যে আবার আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রী পড়াবো। এখন এটা কোন সময় তোমার এটা আসলো বলছো? ডেভোনিয়ান যুগে উৎপত্তি। কোন যুগে? ডেভোনিয়ান যুগে উৎপত্তি এবং মেসোজোইক যুগে বিস্তৃতি। এই দুটো জিনিস কি তোমরা বুঝতেছ? তো পৃথিবীর বয়স কত বলো তো? 500 কোটি বছর। হ্যাঁ, তো এই 500 কোটি বছর বয়স, আমাদের বয়স হলো কত? 20-22 বছর, 18-19, তোমাদের কত? অলরেডি 19 হয়ে গেল। আচ্ছা, 18 বছর। তো সাপোজ আমাদের পৃথিবীর বয়স কত? 500 কোটি। এই 500 কোটি বছরটাকে কয়েকটা যোগে বিভক্ত করছে। আজ থেকে 13.5 কোটি বছর পূর্বে, কত কোটি? ওই তখনকার সময় হলো এই মেসোজোইক, 13 কোটি হবে। এটা নিয়ে একটা তোমাদেরকে আরো একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই লাইনে যেহেতু আসলাম, এই লাইনটা দেখাচ্ছি। একটা সেকেন্ড। এই দেখো মেসোজোইক 13.5 কোটি, 16 কোটি, 22 কোটি। এই মেসোজোইক, এই দেখো পৃথিবীর আজ থেকে তুমি যদি 25,000 বছর পূর্বে যাও, তাহলে সিনজোইক এরিয়াতে থাকবা। আর 16 কোটি বছর আগে গেলে কোথায় হবে? মেসোজোইক। মেসোজোইকের মধ্যে জুরাসিক আছে, ট্রায়াসিক আছে, ক্রিটোসিয়াস আছে। আমরা যে বলি না জুরাসিক পার্ক, ঠিক আছে, ডাইনোসরের যুগ, ঠিক আছে, ডাইনোসর 16.5 কোটি বছর আগে। বুঝতে পারছো? তখন কিন্তু মানুষের অস্তিত্ব ছিল না। মানুষের অস্তিত্ব আসলো কখন? এই দেখো 2 কোটি। হ্যাঁ, সে বলছে, বিজ্ঞানীরা বুঝছে কিভাবে, এটা হলো তোমার হলো জীবাশ্ম দিয়া, ফসিল আছে ওইগুলাই দিয়া। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আবার পড়াতে চলে আসি। তাহলে তোমরা আপাতত এটা গেস করে নিতে পারতেছো মেসোজোইক যুগ বলতে কি বুঝাইছি, এবং সেটা কত বছর পূর্বে? 16 কোটি বছর পূর্বে। ওকে, তো নগ্নবীজির আধিক্য থাকলেও বর্তমানকালে ওই নগ্নবীজি এত বছরের পালাক্রমে নগ্নবীজি বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর তার পরবর্তীতে আবৃতবীজির সংখ্যা আবার বাড়ছে। কারণ ডাইনোসর কি এখন আছে নাকি? তো এটা কি একটা বিবর্তনের মতন চিন্তা করতেছে, যে ডে বাই ডে তোমার উন্নতির দিকে যাচ্ছে। তো জিমনোস্পার্ম কোত্থেকে আসে? জিমনোস অর্থ হলো গ্রিক শব্দ, যার অর্থ হলো নেকেড বা নগ্ন। স্পার্ম অর্থ হলো সিড বা বীজ, অর্থাৎ জিমনোস্পার্ম অর্থ হলো নগ্নবীজি। বিজ্ঞানী থিওপ্রাস্টাস, উদ্ভিদ বিজ্ঞানের জনক। খুবই সুন্দর একটা এমসিকিউ পরীক্ষাতে আসবে। উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওপ্রাস্টাস। তার এনকোয়ারি ইনটু প্লান্টস নামক গ্রন্থের সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করছেন। তাহলে তার কি বই, সেটার নামটা একটু মাথায় রাখতে হবে, এনকোয়ারি ইনটু প্লান্টস। আচ্ছা, তাহলে একসময় নগ্নবীজি উদ্ভিদে পুষ্পক উদ্ভিদও বলা হতো, কিন্তু বর্তমানে বলা হলো এদেরকে পুষ্পক উদ্ভিদের সাথে বলা হয় না। এদের স্পোরোফিল পুষ্পের সাথে মিল সম্পন্ন নয়, বরং স্ট্রোবিলাসের সাথে মিল সম্পন্ন। এখানে একটা কথা আছে, এই কথাটা কি বলছে তোমরা বুঝবা না। স্পোরোফিল, যেখান থেকে স্পোর তৈরি হয়, সেটা নাম হলো স্পোরোফিলের সাথে। তো এটা দেখতে নাকি ফুলের সাথে মিল থাকার কারণে এটাকে পুষ্পক বলা হতো। আলটিমেটলি এটা ফুল না। এই অবয়বটাকে বলা হবে স্ট্রোবিলাস। কি বলা হয়? এটা কোন আকৃতির একটা স্ট্রোবিলাস, আমরা দেখাবো সামনে। কোন আকৃতির, এটা ফুল না, মানে এই যে তোমাদেরকে স্ট্রোবিলাস যদি দেখাই, এই যে এরকম কোন আকৃতির একটা স্ট্রোবিলাসের মতন, ঠিক আছে। এটা আসলে তাদের একটা জনন অংশ। আচ্ছা, আমরা আমাদের পড়াতে আবার আসি, গেল কই? তো তাহলে যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে আমরা নগ্নবীজি উদ্ভিদ বলবো। শেষ।
গর্ভাশয় নাই তাই বলে ফল হবে না, যেহেতু ফল নাই বীজ এবার ওপেন আছে। আর যারা আবৃতবীজী উদ্ভিদ তাদের গর্ভাশয় থাকবে, গর্ভাশয় থাকে বিধে গর্ভাশয় ফলে রূপান্তরিত হবে। আমরা এটা পড়াবো 10 নম্বর অধ্যায় তোমাদেরকে, উদ্ভিদের প্রজনন আলাদা একটা অধ্যায় আছে, খুব সুন্দর অধ্যায়। তাহলে উদ্ভিদের প্রজননের পরে অর্থাৎ নিষেকের পরে কোন জিনিস কিসে রূপান্তরিত হয়? ডিম্বক বীজে, শস্য, তারপরে কি বলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা শস্যতে রূপান্তরিত হয়। ঠিক একই রকম গর্ভাশয়টা ফলে রূপান্তরিত হয়। এরকম অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে। ডিম্বকের আবরণ ফলের আবরণে রূপান্তরিত হয়, এরকম আছে, বুঝছো? তো বীজ, আচ্ছা, আবৃতবীজী উদ্ভিদে তাইলে গর্ভাশয় থাকবে, ফল উৎপন্ন হবে, আর বীজটা ওই ফলের মধ্যে থাকবে। ওকে, সংজ্ঞা টঙ্কা শেষ, তোমরা ব্যাপারটা বুঝছো। এরপর আমাদের বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ আছে বলছে, কিন্তু মাত্র নগ্নবীজী উদ্ভিদ আছে কয়টা? 5 প্রজাতির। মেডিকেল বোর্ড তরিকাতে আছে। তাহলে দেখো ওভারঅল মাত্র 5টা প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ আছে, 16 সালে আসছে। আর বাকি সব বাংলাদেশে কি আবৃতবীজ, প্রায় 4000 রকমের। এখন এই যে নগ্নবীজী উদ্ভিদগুলা, এগুলো কোন এলাকাতে কোনটা পাওয়া যায় এটা এমসিকিউতে আসে। যেমন সাইকাস প্যাকটিনিটা, এটা একটা নগ্নবীজী উদ্ভিদ, যা চট্টগ্রামের বাড়ি আর ডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তারপর আছে পোডোকার্পাস নেরিপোলিয়াস, এটি বাংলাদেশে বাঁশপাতা নামে, পরীক্ষাতে আসবে বাঁশপাতা নামে পরিচিত নিচের কোনটি? পোডোকার্পাস নেরিপোলিয়াস। তারপর এদেরকে কোথায় পাওয়া যায়? চট্টগ্রামে সেই জায়গায় পাওয়া যায়। তারপরে নিটাম, ঠিক আছে। তারপরে বলছে বাংলাদেশে নিটামের 2 থেকে 3টি, নিটামও একটা নগ্নবীজী উদ্ভিদ, নিটামে একটা নগ্নবীজী উদ্ভিদ। এগুলো একটু আজকে প্রথম পড়তেছে, এই জন্য নামগুলো একটু আনকমন লাগবে, আজকে পরে আবার সবাই চিনবা যে নিটাম, সাইকাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিটাম, নিটাম একটা কি জিনিস? নগ্নবীজী উদ্ভিদ। আম গাছ কি জিনিস? আবৃতবীজী উদ্ভিদ। কথা কি বুঝতে পারছো? তাহলে এদের 2 থেকে 3টি প্রজাতি আছে, এর মধ্যে একটা আছে নিটাম। নিতাম কয়টা প্রজাতির নাম লেখছে জাস্ট দেখে নিবা। তো এখন আসি, এখানে আরেকটা এমসিকিউ আছে, বাগানে লাগানো অবস্থায় কোনটা পাওয়া যায়? এটাও পরীক্ষাতে আসে। সাইকাস রিভোলোটা, তুজা, পিনাস, জামিয়া, এগুলো হলো বাগানে লাগানো অবস্থায় পাওয়া যায়। তাহলে পরীক্ষাতে আসতে পারে বাগানে লাগানো অবস্থায় কোন নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়, গেল। তো পৃথিবীতে আছে কয়টা সেটা দেখো, পৃথিবীতে আছে 83টা গণের 721টা প্রজাতি। তাহলে বাংলাদেশে আছে কয়টা প্রজাতির নগ্নবীজী? 5টা। আর পৃথিবীতে আছে কয়টা? 781টা। তো এদের অধিকাংশের বৃক্ষ কতিপয় গুল্ম বা কাস্টল আরোহী। দেখো আমি লাইন বাই লাইন পড়া দিচ্ছি, বুঝাই দিচ্ছি। বেশিরভাগ হলো বৃক্ষ ক্যাটাগরি। বৃক্ষ মানে কি? আম গাছ, আম গাছের মতন, মানে কাঠ তৈরি হয় যেগুলো থেকে, কাস্টল। আর কিছু তো গুল্ম, ঝোপের মতন তৈরি হয়, যেমন গোলাপ, মরিচের, দেখছো না গাছগুলো ঝোপের মতন থাকে, এরকম আর কি, এগুলোকে বলা হবে গুল্ম। গুল্ম থেকে আরো ছোট যেগুলো তাদেরকে বলা হবে উপগুল্ম। বুঝতে পারছো? আচ্ছা, তো ভূতত্ত্ববিদের মতো 30 কোটি বছর পূর্বে প্যালিওজয়িক মহাযুগের ড্যাভোনিয়ান যুগের নগ্নবীজী উদ্ভিদের উৎপত্তি ছিল, যেটা মেসোজয়িক যুগ পর্যন্ত বিস্তৃত ছিল, 16 কোটি বছর পূর্ব পর্যন্ত, 30 কোটি থেকে 16 কোটি। তো বলছে বর্তমানে নগ্নবীজী উদ্ভিদগুলোকে 4টা বিভাগে বিভক্ত করা হয়: গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা। তাহলে নগ্নবীজী উদ্ভিদকে আমরা কয়টা বিভাগে বিভক্ত করতে পারি? 4টা। গিঙ্কোফাইটা, সাইকাডো এবং নেটো এবং কনিফেরোফাইটা। এর মধ্যে গিঙ্কোফাইটা হলো তোমার হলো সবচেয়ে ওল্ড, বুঝতে পারছো? আর এইগুলোর সাথে আমাদের আবার আবৃতবীজী উদ্ভিদের মিল পাওয়া যাবে। আমি একটা কথা বলি, আমরা নগ্নবীজী শেষ, তো শুরু হলো আবৃতবীজী। তাহলে এর হলো নগ্নবীজী শেষের দিকে আছে, তাহলে আবৃতবীজী শুরুর দিকে আছে। তাহলে এগুলোর ভিতরে আবার আবৃতবীজী নগ্নবীজী একটা মিক্সার পাওয়া যায় ধর্মের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে। আর এগুলো হলো পিওর নগ্নবীজী। কথাকে বোঝাতে পারছে? আচ্ছা, আমরা একটু আসি। তো প্রথমে আসি গিঙ্কোফাইটা নিয়ে আলোচনা করি। তাহলে একটা কি? গিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, তারপরে কি কনিফেরোফাইটা। তো আমাদের প্রথম যে জিনিসটা দেখ, আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, অন্যটা বইতে দেখলাম পয়েন্ট করে দিচ্ছে, আমি এখান থেকে আমরা পড়ি, সমস্যা নেই। গিঙ্কো বিলোবা, গিঙ্কো বিলোবা বলছে একমাত্র প্রজাতি গিঙ্কোফাইটা যেটা এখন বেঁচে আছে। কথা বুঝছো? এই গিঙ্কোফাইটা বিভাগের একমাত্র সদস্য, একমাত্র প্রজাতি যেটা বর্তমানে বেঁচে আছে, আর বাকি সবাই মারা গেছে বা বিলীন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যে একটা হলো গিঙ্কো বিলোবা, ঠিক আছে। তাহলে এটা একটা জীবন্ত ফসিল, বুঝতে পারছো? তাহলে নিচের কোনটি জীবন্ত ফসিল এমসিকিউতে আসবে? জীবন্ত ফসিল বলার কারণ কি? কারণ ওর সকল সদস্যই ওই বিভাগের মারা গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ওই এখনো কি আছে। আচ্ছা, প্রায় 200 মিলিয়ন বছর পূর্বের। এবার আসি আমরা সাইকাডোতে আসি। সাইকাডোফাইটা বর্তমানে 100 প্রজাতি আছে,
তাহলে সাইকাটোফাইটার আরো 100টা আছে, এর তো মাত্র একটা আছে, ওর আলো কয়টা আছে? 100 প্রজাতি আছে। এখন এই দুটো গ্রুপের উদ্ভিদের শুক্রাণু প্লাজেলা যুক্ত। তাহলে গিঙ্কোফাইটা এবং সাইকাটোফাইটা এই গ্রুপের শুক্রাণুর মধ্যে কি আছে? প্লাজেলা আছে। কথা কি বুঝতে পারছো? শুক্রাণু প্লাজেলা আছে। তারপরে আসি আমরা কনিফেরোফাইটাতে আসি। কনিফেরোফাইটার পরে আলোচনা করছি নিটোফাইটা। কনিফেরোফাইটা এটা হলো 550টা প্রজাতি। তাহলে তোমার কোন বিভাগে কয়টা প্রজাতি আছে সেটা মনে রাখতে হবে। তাহলে কনিফারের মধ্যে আছে কয়টা? 550টা। কনিফেরোফাইটাগুলো শীত প্রধান উত্তর গোলার্ধের মধ্যে বেশি পাওয়া যায়। তোমরা ইংলিশ মুভিগুলোতে দেখবা যে কিছু গাছ আছে বিশাল লম্বা লম্বা, বরফ টরফ এগুলোর মধ্যে থাকে, দেখছো কিনা তোমরা? বড়দিনের মধ্যে বিভিন্ন ইয়াতে দেখা যায় না, চিকন চিকন লম্বা লম্বা কনিফার, এগুলো মানে কনিফার বিভাগের অন্তর্গত গাছ এগুলা, হ্যাঁ, বা বরফ অঞ্চলে যেগুলো পাওয়া যায়। তো রাশিয়াতে বড় কনিফার বনাঞ্চল আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ যেটা, সেটাও কি এটা কনিফার জাতীয় উদ্ভিদ। নামটা কি দেখে নিবা, প্রায় 400 ফুট। এরপর বলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ যেটা, সেটাও নাকি কি তোমার হলো নগ্নবীজী উদ্ভিদ, হলো আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়া বিদ্যমান ব্রিসল কোন পাইন। এটা বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে পাওয়া যাবে। এটা কি তোমাদের তো নিজেই বুঝতে পারতেছি, কারণ সাইবেরিয়া কি বরফের অঞ্চল না? সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, তো ওই অঞ্চলে যে বনগুলো থাকে তোমরা দেখছো কিনা ম্যান ভার্সেস ওয়াইল্ড বা বিভিন্ন ডিসকভারি চ্যানেলে দেখায় না? ওইখানে সাদা ভাল্লুক পাওয়া যায়, তারপরে পেঙ্গুইন পাওয়া যায়, দেখছো না তোমরা? তো ওই অঞ্চলে যে বনটা থাকে সেগুলো হলো কনিফার বনাঞ্চল বলা হয়। আমি এই শব্দগুলো শুনছি কিন্তু ওই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড এগুলো থেকে, কনিফার বনাঞ্চল, বুঝছো? আবার আমাদের এখানে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল, ঠিক আছে, আমাদের সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ বায়োম। বায়োম কি জিনিস? বায়োম হলো এই যে পরিবেশ, মানে কোন একটা অঞ্চলের ভূমি, তারপরে জলজ অঞ্চল, আবহাওয়া সবকিছু নিয়ে একটা বায়োম তৈরি হয়। কি তৈরি হয়? বায়োম। যেমন আমরা হলো আমাদের এই অঞ্চলে একটা বায়োম, আমাদের এখানে পুকুর একরকম, আমাদের তাপমাত্রা, আমাদের এনভায়রনমেন্ট একরকম। আবার মরুভূমির অঞ্চলের এনভায়রনমেন্ট আরেক রকম, ওটাকে বলা হবে মরুভূমির বায়োম। আর বরফ অঞ্চলটাকে বলা হবে কি তোমার হলো, না, এটাকে বলা হয় তোমার বায়োম, মানে হলো তুন্দ্রা অঞ্চল বলা হয় মেনলি, তুন্দ্রা অঞ্চলের মতন, ঠিক আছে। আর মরুভূমিটাকে বলা হয় জ্যারোফায়ার, ঠিক আছে, জ্যারোফাইটা অঞ্চল। আচ্ছা আসো, তাহলে আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হলো নিটোফাইটা। তাহলে আমরা নিটোফাইটাকে কিন্তু একটু পরে আলোচনা করছি, হ্যাঁ। তাহলে এই তিনটা নিয়ে কথাবার্তা শেষ, কনিফার নিয়ে আলোচনা শেষ। কনিফারটাকে কনিফার বনাঞ্চলে পাওয়া যায়, সেটা হলো 550টা প্রজাতি আছে, রাশিয়াতে আছে। আচ্ছা গেল বার। সাইকাটোফাইটাতে আছে মাত্র 100টা প্রজাতি। এটা আর গিঙ্কোফাইটা এগুলা মোটামুটি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এটার এবং এটার শুক্রাণুর মধ্যে প্লাজেলা যুক্ত থাকে। ওকে, তাহলে এখন আসি আমরা নিটোফাইটা। পরীক্ষাতে আসবে নিটোফাইটা কোনটার সাথে আবৃতবীজী উদ্ভিদের অধিকতর মিল পাওয়া যায়? নিটোফাইটা। কার সাথে মিল পাওয়া যায়? নিটোফাইটা। আচ্ছা আমরা এখন এই কথাগুলো বলবো কেন মিল পাওয়া যায়, আমরা আসি। যেমন আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু প্লাজেলা নাই, আবৃতবীজী উদ্ভিদের যে শুক্রাণুগুলো থাকে না, সেই শুক্রাণুতে কি নাই? ঠিক এই নিটোফাইটা প্রজাতির যে নিটোফাইটা বিভাগের যে ইয়াগুলা নগ্নবীজী উদ্ভিদ, তাদেরও শুক্রাণুতে কি নাই? প্লাজেলা নাই। তো এই যে প্লাজেলা নাই, তার মানে তার এটা কি আবৃতবীজীর সাথে মিল পাওয়া গেছে না? আচ্ছা, তারপরে এদের কাণ্ডের টিস্যুতে ভেসেল আছে। তো এই কথা আবার কি বললো মনে রাখবা। আমরা জানি যে তোমার হলো উদ্ভিদের ভাস্কুলার টিস্যুকে কি বলা হয়? জাইলেম এবং ফ্লোয়েম বলা হয় না? জাইলেমের ভিতরে না আবার 4 রকমের আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, মনে আছে না তোমাদের? নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের মধ্যে ভেসেল থাকে না, সোজা সাপটা হিসাব। নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে ব্যতিক্রম কে? নিটোফাইটা। কথাকে বুঝাতে পারছে? বললাম না নিটোফাইটার সাথে কার মিল পাওয়া যায়? তাহলে নগ্নবীজী বাকি সবার মধ্যে ভেসেল নাই, এর মধ্যে ভেসেল চলে আসছে। বুঝতে পারছো? মোটামুটি এরকমই, হ্যাঁ। তাইলে এই দেখ ভেসেল আছে। নিটামের পাতা আবৃতবীজী উদ্ভিদের মতন, তার পাতাটাও নাকি আবৃতবীজী উদ্ভিদের মতন, ভালো কথা। তারপর আছে নাবেবিয়া, মরুভূমিতে এন্ডেমিক, এর মধ্যে পুংকুন দেখতে ফুলের মতন। এই নগ্নবীজী উদ্ভিদার পুংকুনটা দেখতে ফুলের মতন। আচ্ছা ঠিক আছে, হোক, সমস্যা নাই। উদ্ভিদের 2টা পাতা থাকে, এটাও নাই। এরপরে এই একটা এমসিকিউ আছে, সারা জীবন তুমি যেখানে যাবা এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। তুমি যদি কিছুই না মনে রাখতে পারো, ভাই আমি কিচ্ছু মনে রাখবো না আজকের ক্লাসের, তো এই নৈমিত্তিকটা মনে রাখবা। এপিহেড্রা, এটাতে দ্বিনিষেক দেখা যায়। আমরা জানি নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক হয় কার?
ব্যতিক্রম কেটা? এপিহেড্রা। ওর মধ্যে কি হয় মনে থাকবে? এবং এই এই এপিহেড্রা দিয়া শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। এখান থেকে ইফেড্রিন পাওয়া যায়, ইফেড্রিন। বুঝতে পারছো? তাহলে ইফেড্রিন পাবো আমরা কোত্থেকে? ইপিহেড্রা থেকে। ওকে, এরপরে আসি নগ্নবীজ উদ্ভিদ যে যাই মানে সেটা বিরুৎ হোক, বিরুৎ মানে কি? বিরুৎ, গুল্ম। বিরুৎ মানে হলো তোমার হলো ঘাস জাতীয়, ঘাস আছে না, ঘাস, ঘাস জাতীয়। গুল্ম তো মানে ঝোপের মতন। আরোহী মানে তো লতা, লতা আছে না, লতা গাছ যেগুলা। আর বৃক্ষ তো তোমরা জানো কাস্টল যেগুলাকে বলা হয়। আমরা এগুলো আবৃত্তিবীজী উদ্ভিদে গেলে এগুলো বুঝাবো। তো যেই রকমই হোক না কেন নগ্নবীজী, তাদের কিন্তু কমন ফিচার আছে। নাম্বার 1, এদের একটা লিভ স্কার ধর্ম আছে। কি আছে? স্কার কি জিনিস? স্কার মার্ক পড়ে না? স্কার মার্ক, তোমার হাতে কাটা গেছে, কাটার দাগ বসে আছে, তুমি পড়ে গেছো ছোটবেলায়, এখানে একটা কাটার দাগ হয়েছে, সিলাই করছে, সিলাইয়ের দাগ বসে আছে, স্কার মার্ক। কি বলো? নায়িকারা বাচ্চা নেয় না, কয় বলে কি যে তাদের এখানে যদি সিজার করা লাগে তাহলে দাগ পড়ে যাবে, বলে না? এখন তো যদিও কসমেটিক সার্জারি করে অপারেশন মানে সিলাই করলে আর দাগ পড়ে না, আছে না? যে তাইলে অভিনয় করতে পারবে না। তো ঠিক একই রকম ওদের গাছের থেকে পাতা যখন পড়ে যায়, তো পাতা পড়া যে জায়গা থেকে পাতাটা পড়ে গেল ওই জায়গাটা একটা দাগ পড়ে যায়, ওটার নাম হলো স্কার মার্ক। কিসের স্কার? লিপ স্কার। কথাকে বুঝতে পারছি? মানে তুমি বুঝতে পারবা না পাতা ঝরে গেছে, কাণ্ডের মধ্যে সব পাতা যে যুক্ত থাকে ইয়া দিয়া, পাতার বোটা দিয়া, পিটিউল বলা হয়। হ্যাঁ, এই কথা বুঝো, পিটিউল বা বোটা যেটাকে বলা হয়, সেটা দিয়ে সে কি করে গাছের যে কাণ্ডের সাথে যুক্ত থাকে, যখন এটা পড়ে যাবে, ঠিক আছে, তাহলে বিন্ত বা বোটা যেটাকে বলে তার একটা দাগ থেকে যায়, এটাকে বলা হবে লিভ স্কার। তা নগ্নবীজী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য কি? লিভ স্কার থাকবে। ওকে, এই যে লেখাও তো আছে, পাতা ঝরে পড়লেও দেখা যায়। ওকে, তাহলে আমরা মোটামুটি নগ্নবীজী সম্পর্কে অনেক কিছুই পড়লাম, ইন্ট্রো দিয়ে দিলাম। নগ্নবীজী কাকে বলে, নগ্নবীজের কয়টা গোত্র আছে, নগ্নবীজের কোন গোত্র আছে বর্তমানে। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমরা চলে আসি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যতে চলে আসি। ওকে, আচ্ছা, তোমরা বুঝতেছো তো? ওকে, আমরা ধরে ধরে বোঝাচ্ছি। 1 নাম্বার, বহু বর্ষজীবী, তার মানে অনেক বছর বাঁচে, ভালো কথা, বাঁচুক, আমাদের যায় আসে না। চিরসবুজ, সারা জীবন সবুজ থাকে, ভালো কথা, সবুজ থাক। স্পোরোফাইট, ভালো কথা, স্পোরোফাইট শব্দের অর্থ হলো টু এন, আমরা জানি, এবং আমরা এটাও জানি এটা একটা ভাস্কুলার। স্পোরোফাইটে আমরা পড়ছিলাম প্রথমে ভাস্কুলার। অসম রেণু প্রসূ বা হেটারোস্পোরাস, অর্থাৎ স্ত্রী রেণু এবং পুং রেণু দুটো ভিন্ন প্রকৃতির, দুই রকমের দেখতে। আমরা যখন বায়োপ্রাইটা পড়াইলাম সেখানে দেখলাম হোমোস্পোরাস, যখন টেরিডোফাইটা পড়ালাম তখন বলছিলাম হোমো হইতে পারে, হেটারো হইতে পারে, কিন্তু এখন আমরা আরো একটু উন্নততে চলে আসলাম, এই জন্য হেটারো। শুক্রাণু ডিম্বাণু দুই রকমের, অর্থাৎ একটা হলো মাইক্রো আর একটা হলো মেগা। স্ত্রী যেটা ডিম্বাণু যেটা আলটিমেটলি ওটা হলো মেগা স্পোর মানে বড়, আর যেটা পুং রেণু বা স্পোর সেটা হলো মাইক্রো স্পোর। স্পোর তো রেণু, স্পোর অর্থ কি? রেণু। তাহলে একটা হলো মাইক্রো আর একটা হলো মেগা। ওকে, রেণু পত্র স্পোরোফিল ঘনভাবে সন্নিবিশিষ্ট হয়ে স্টোবিলাস বা কোণ তৈরি করে। একটু আগে আমরা একটা ছবি দেখে আসছি, দেখো রেণু পত্র, যে পাতা রেণু হয় এটাকেই বলা হবে স্পোরোফিল। স্পোরোফিল মানে কি জিনিস? রেণু। রেণু তৈরি হয় যে পাতায়, সেই পাতাগুলো একটার পর একটা সজ্জিত হয়ে মোচা আকৃতির, ঠিক আছে, বা কোন আকৃতির স্টোবিলাস তৈরি করে। আমরা যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে, এই দেখো একটার পর একটা এটার একটা কালারফুল ছবি আছে, তোমাদেরকে দেখা, এই দেখো। তো অনেকে মনে করছে এটা ফুল, আসলে তো এটা ফুল না, এটা হলো স্টোবিলাস। কথাকে বুঝতে পারছো? তাহলে রেণু পত্র একটার পর একটা সজ্জিত হয়ে মোচা আকৃতি, তোমরা মোচা চিনো না? কলার মোচা চিনো? এরকম আর কি। আচ্ছা, গেল। এবার আসো মেগা স্পোরোফিল গুলা বা স্ত্রী রেণু পত্র কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই, কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিচ্ছু নাই। আমরা জানি একটা আবৃত্তিবীজী উদ্ভিদের তোমার থাকবে হলো গর্ভাশয়, গর্ভাশয়ের পরে থাকবে হলো গর্ভদণ্ড, কি থাকবে? তারপর থাকবে হলো গর্ভমুণ্ড থাকে, ঠিক আছে? তাইলে গর্ভমুণ্ডের মধ্যে শুক্রাণু এসে পড়ে বা পরাগরেণু আসে, পরাগরেণু আসার পরে এইখানে পরাগরেণুটা কি হয়? মাইটোসিস করে, কইরা শুক্রাণু তৈরি করে, মাইটোসিস প্রথমে করে, দেন মিওসিস করে।
দেন এখান দিয়ে পরাগ নালিকা ঢোকায়, পরাগ নালিকা ঢোকার পরে এখানে তো আমরা একটু আগে যেটা দেখাইছিলাম, ঠিক আছে, এখানে তো এটা আলটিমেটলি থাকে, ঠিক আছে। তো এদের গর্ভাশয় নাই, গর্ভদণ্ডও নাই, গর্ভমুণ্ডও নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। আচ্ছা, এই কথা বললো। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এর ডিম্বকের যেখান দিয়ে কি ঢুকতেছে তোমার পরাগনালী, ডিম্বকের একটা রন্ধ্র থাকে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এখন এখন এদের হলো কি তোমার যেহেতু গর্ভাশয় থাকতেছে না, এই জন্য আর পরাগ নালিকা দিয়ে দেওয়া লাগে না, সরাসরি পরাগরেণু এসে পড়ে, কারণ এই আবরণ টাবরণ কিচ্ছু নেই, জাস্ট ডিম্বাণুটা আছে, তাহলে সরাসরি শুক্রাণু এসে এটার উপরে পতিত হচ্ছে, বা পুংরেণু এসে পতিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকে যাবে, আর আবৃত্তি বীজ উদ্ভিদের কোথায় যাবে, গর্ভমুণ্ডে। আবৃত্তি বীজ হলে গর্ভমুণ্ডে আসবে, তারপরে পরাগ নালিকা দিয়ে বা এটার নাম কি গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগ নালিকা প্রবেশ করাইয়া তারপরে যাবে। কিন্তু নগ্নবীজ উদ্ভিদে এত কাহিনী করা দরকার হয় না, সরাসরি ডিম্বকের মধ্যে এসে পতিত হয়। ডিম্বকগুলো কই থাকে তাইলে, ডিম্বকগুলো তাহলে পাতা দিয়ে মোড়ানো থাকে না, এগুলি এক্সপোজ থাকে, প্রকাশিত অবস্থায় থাকে, এই তো করেই তো আইসে পড়তেছে মেগা স্পোরোফিলের কিনারায়। মেগা স্পোরোফিলের কিনারা মানে কি, অর্থাৎ স্ত্রীরেণু পত্রের কিনারায় যেই পাতা স্ত্রীরেণু তৈরি করে সেই পাতাটাকে বলা হবে মেগা স্পোরোফিল। সেই পাতার কিনারায় নগ্ন অবস্থায় থাকে। আমরা একটু দেখি, আসো, এই দেখো, এখানেও দেখা যাচ্ছে, এখানেও আমরা যদি দেখতে পাই, কি দেখা যাচ্ছে কিনা, এই যে লম্বা করে হচ্ছে পাতার, এটা হলো পাতার মতন দেখতে, এটা হলো মেগা স্পোরোফিল, স্ত্রীরেণু পত্র। এর মধ্যে এই যে সবুজ কালার দেখা যাচ্ছে, এগুলো হলো ডিম্বক। কি অবস্থায় আছে, নগ্ন অবস্থায় আছে। পরাগায়নকালে সরাসরি এসে এটার উপরে পতিত হবে, বুঝতে পারছো? একদম সোজা জিনিস, ধরে ধরে। তোমরা কি বুঝতে পারতেছো তো, নাকি বোরিং লাগতেছে? বোটানি একটু, কোন পেজ, কোন অংশ? ওটা নতুন অ্যাড করছে, ওটা নিয়ে এত ইম্পর্টেন্ট না। গর্ভাশয় নাই তাই এদের কোনো ফল তৈরি হবে না। কি এটা আমরা তো প্রথমেই বলছি, যেহেতু গর্ভাশয় নাই, গর্ভাশয় থাকলে তা ফলে রূপান্তরিত হয়। এখন যেহেতু গর্ভাশয় নাই, তার আলটিমেটলি ফল হবে না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থা থাকে, তাও আমরা জানি। আচ্ছা, এরপর 8 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে নগ্নবীজ উদ্ভিদের দিন হিসেবে ঘটে না, ব্যতিক্রম কেটা বলছি কিনা, যে নগ্নবীজ উদ্ভিদের দিন হিসেবে ঘটবে না, তবে ব্যতিক্রম হলে এপিয়াড্রা। তবে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা নোট নোট লাগার উদ্দেশ্য হলে এটা মাথায় রাখতে হবে। আমরা জানি যে দিন হিসেব যাদের হয়, দিন হিসেবের পরে কি হয়, আমি কিন্তু প্রথমে এটা ক্লিয়ার করে নিলাম, দিন হিসেবের পরে যে শস্যটা উৎপন্ন হয় সেটা কিন্তু ট্রিপ্লয়েড, থ্রিয়ান না। কিন্তু এই নগ্নবীজের এপিয়ারটা যে শস্যটা তৈরি করছে সেটা হলো হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড না হইয়া। এরপর আরেকটা মজার বিষয়, দিন নিষেক হবে আবৃত্তিবীজী উদ্ভিদের কখন হয়, নিষেক হওয়ার পরে না, নিষেকের সময় না, ওদের হলো আগেই, নিষেকের পূর্বেই এই অ্যান্ডিস্পার্মটা তৈরি হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? তার নগ্নবীজী উদ্ভিদের দিন নিষেক ঘটে না, তবে ব্যতিক্রম হলো এটা, তাই শ্বাস হ্যাপ্লয়েড, ঠিক আছে। তবে নিষেকের পূর্বে শ্বাসটা তৈরি হবে বা অ্যান্ডিস্পার্মটা তৈরি হবে, ঠিক আছে। এই কথাটা একটু মাথায় রাখবে, আবৃত্তিবীজী উদ্ভিদের অ্যান্ডিস্পার্ম কখন তৈরি হয়, নিষেকের পরে। আর নগ্নবীজীদের শ্বাস বা অ্যান্ডোস্পার্ম, আবৃত্তিবীজী উদ্ভিদটা থ্রিয়ান, নগ্নবীজীটা এন, শুধু এন, মনে থাকবে। আচ্ছা, তারপরে আসো, জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, কিন্তু ব্যতিক্রমকে নেটাম। তাহলে 4টা অপশন দিয়ে বলবো, নিচের কোনটার মধ্যে তোমার কি ভেসেল থাকে, সাইকাস, নিটাম, এইভাবে দিয়ে দিতে পারে, কিন্তু নিটামে থাকে আমরা জানি। আবার ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না, আমরা জানি। ফ্লোয়েমের মধ্যে থাকে আবার 4টা জিনিস, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এর মধ্যে সঙ্গীকোষ আবার কোথায় পাবো না, নগ্নবীজে। তাহলে নগ্নবীজ তো এখনো ডেভেলপ না, এরপরে তো আবৃত্তিবীজী উদ্ভিদ, এই জন্য নগ্নবীজী। তাহলে নগ্নবীজী উদ্ভিদের যারা জাইলেম আছে, জাইলেমের মধ্যে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমের মধ্যে সঙ্গীকোষ থাকবে না, ব্যতিক্রম আছে নিটাম। এটা সকলে বায়ু পরাগী, বায়ু পরাগী। এরা কি পরাগী,
মানে বাতাসে ঝাঁটায় মানে একটা ঝাড়া দিলেই তো মনে করো পুং রেণু এসে ডিম্বুকের মধ্যে সরাসরি এসে পতিত হচ্ছে, বা একটা পাখি রেণু নিয়ে আসলো, বা একটা মৌমাছি রেণু নিয়ে এসে সরাসরি এসে পল্লিত হয়ে যায়। এটা হলো বায়ু পরাগী। জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম, আমরা অসম আকৃতির যৌনক্রমকে আমরা টেরিডোফাইটার মধ্যে তোমাদেরকে পড়াইছিলাম। হ্যাঁ, টেরিডোফাইটা বা ট্যারিস, ওইখানেও কিন্তু আমরা দেখাইছিলাম না, লাস্টে একটা চিত্র ছিল যৌনক্রম। তোমাদের মানে পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষাতেও আমি এটা দিছিলাম, যৌনক্রমটা দিছিলাম। অসম আকৃতির অর্থাৎ হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা, নিষেকের আগের অবস্থা নিষেকের পরের অবস্থার যে সাইকেলটা, সেটার মধ্যে যে তোমার হলো পার্থক্য বা ব্যাপ্তির যে ডিউরেশনটা পার্থক্য থাকে, এটাকে বলা হবে যৌনক্রম। সাধারণত আর্কিগোনিয়া তৈরি হয়। তা আমরা দেখছি কিনা যে আর্কিগোনিয়াম, আমরা কিন্তু টেরিডোফাইটা ওইখানে দেখাইছিলাম না, আর্কিগোনিয়াম তৈরি হয়, প্রোথালাস হয়, মনে আছে কিনা তোমাদের প্রোথালাস? হ্যাঁ, তো এদের আর্কিগোনিয়া তৈরি হয়। এই যে আর্কিগোনিয়া তৈরি হলো, এটা কি ভালো কথা? এটা তো একদম ভালো কথা না। আর্কিগোনিয়া কি ভালো জিনিস? এটা হলো নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। কি আর বৈশিষ্ট্য? তাহলে পরীক্ষাতে যদি আসে নগ্ন বীজ উদ্ভিদের নিচের কোনটি নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য? আর্কিগোনিয়া তৈরি হওয়া তার একটা নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। তারপর লিফ স্কার, এটা একটা তার বৈশিষ্ট্য। আমরা অলরেডি লিফ স্কার কি জিনিস বুঝালাম। ওকে, আচ্ছা, নগ্নবীজ উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা অলরেডি যা পড়াই আসলাম, এগুলোকে আবৃতবীজ উদ্ভিদ পড়াই আসলাম নাকি রে? নগ্নবীজই তো পড়াইলাম, এখানে আবার আলোচনা করছে শনাক্তকারী বৈশিষ্ট্য সাইকাসের। কার? তো সাইকাস যেহেতু নগ্নবীজি, তাহলে এটাকে যা পড়াইছি সব কার বৈশিষ্ট্য? সাইকাস। আমরা একইভাবে পড়াইলাম, টেরিডোফাইটের বৈশিষ্ট্য পড়াইলাম, পড়ানোর পরে বললাম যে ট্যারিসের বৈশিষ্ট্য। তো ট্যারিসের বৈশিষ্ট্য তো টেরিডোফাইটার। তো আসো সাইকাসের মধ্যে আসি। তো প্রথম কথা, সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত। হ্যাঁ, আমরা তো জানি, কেমনে, জানি মূল কাণ্ড পাতায় বিভক্ত? কারণ তার আগে যেটা টেরিডোফাইটা, সেটাও তো মূল কাণ্ড পাতায় বিভক্ত। এই জন্য তার পরেরগুলো সবাই বায়োফ্রাইটা যেটা ছিল মূল কাণ্ড পাতায় বিভক্ত ছিল না। শৈবাল ছত্রাক মূল কাণ্ড পাতায় বিভক্ত ছিল না। তাই এটা টেরিডোফাইটার পরে যাই পড়বো আমরা, সবারই মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়। বুঝতে পারছো? পাতা পাম জাতীয়, হ্যাঁ আমরা ট্যারিস উদ্ভিদের মধ্যেও পড়ছিলাম, পাম ফার্ন বলা হয়, মনে আছে কিনা? তাহলে পাম জাতীয় মানে কি? ওই যে তোমার খেজুর গাছ টাইপের গাছ আছে না, পাম অয়েল বানায়, তেলের গাছ, বুঝছো, এই খেজুর গাছের মতন থাকে। তারপর পাতার দিকে তাকা, তাও তোমরা মনে করবে ট্যারিসের সাথে মিল। দেখো পাতা বৃহৎ, লম্বা লম্বা, পক্ষ হলো যৌগিক, কাণ্ডের মাথা সর্পিল আকারে সজ্জিত থাকে, মানে তোমার হলো খেজুর পাতা তুমি মনে করো, এরকম চিকন করে থাকে, বা নারকেল গাছের পাতা যেমন থাকে না, বুঝতে পারছো? এটা মাঝখানে একটা র্যাকিস থাকে, র্যাকিসের দুই পাশে এরকম চিকন চিকন লম্বা লম্বা থাকতেছে, বুঝতে পারছো? এই টাইপের। কচি পাতায় সার্সিনেট বার্নেশন থাকে। কিরে, এই কথা কি পড়ছো নাকি আজকেই? আমরা আগের অধ্যায়ে পড়ে আসলাম। বার্নেশন মানে কিভাবে বিন্যস্ত থাকে, সার্সিনেট বার্নিশেন, কুন্ডিলিত কচি, পরে আস্তে আস্তে এটা পেঁচানো খুলে। মনে আছে না তোমাদের যে পাতাটা প্রথমে কি থাকে? পেঁচানো অবস্থা থাকে, পরে এটা কি হয়? খুলতে থাকে। এটাকে সার্সিনেট বার্নেশন বলা হয়। আছে কিনা চিত্রটা এখানে দেখি, আবার থাকার কথা না, এটা ওই অধ্যায়ে থাকে, এখানে লেখেন, দেখায়নি। সার্সিনেট বার্নেশন, তারপরে আসো সার্সিনেট বার্নেশন কি বুঝতো নি তুমি? এটা মোটামুটি বোঝার মানি হলো তো, আমি যদি তোমাকে বলি আমরা গর্ভের মধ্যে কি, মায়ের প্যাটের মধ্যে কি আমরা সোজা দাঁড়াইছিলাম নাকি? আমরা এটা মাথাটা নিচু দিকে দিয়া কতগুলো পজিশন আছে, বাচ্চাটা কিভাবে থাকে। একটা হলো ফ্ল্যাক্স এটিসি, এটা বলে এটিসিউড, তোমরা মানে মেডিকেলে গেলে পড়বা। এটিসিউড, পজিশন, লাই, অনেকগুলো সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে। পজিশন কি, ঠিক আছে, কোন পজিশনে আছে। আবার হলো কি এটিচিউড, এটিচিউড হলো বাচ্চাটা কোন কেমনে আছে। তো একটা হলো ফ্ল্যাক্স, এই যে তোমার হলো এটাকে এমনি নিচে দিয়া পাটা উপরের দিকে উঠে মানে গোল হয়ে থাকে, ফ্ল্যাক্স হয়ে থাকে, বুঝছো কিনা? তাহলে এইটাকে আসতে পারে আমরা খুলে গেলাম না, তো এই পাতাটা কি জন্মের পর থেকে লম্বা হয়ে আসছে, এটা এরকম পেঁচানো অবস্থায় আছে, ঠিক আছে। পরে আস্তে করে একটা করে পেঁচানো খুলতেছে, একটু লম্বা হয়, এইভাবে করতে করতে এরকম লম্বা হয়ে গেছে। একটা প্যাচ খুলে একটু বড় হয়, এভাবে করে প্যাচ খুলতে থাকে এবং সে লম্বা হতে থাকে, বুঝতে পারছো? সার্সিনেট বার্নিশেন। এরপরে আসো ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, জাইলেম এবং ফ্লোয়েম আছে না, ওগুলোর মাঝে মাঝে
কিছু এরকম টিস্যু পাওয়া যায়, ট্রান্সফিউশন নামক কিছু টিস্যু পাওয়া যায়। ট্রান্সফিউশন মানে কি? ছাঁকনির মতন। ট্রান্সফিউশন মানে কি? ছাঁকনি ট্রান্সফার করার সময়, যেমন তোমরা দেখছো কিনা রক্ত, কাউকে যদি রক্ত দেওয়া হয় তখন দেখবে যে এরকম একটা সিলিন্ডারের মতন ইয়া থাকে, মানে তুমি নর্মাল স্যালাইন দেয় না, স্যালাইন ঝুলায়, আবার রক্ত ঝুলায় না, দেখ ব্যাগ রক্ত লাগবে, দেখবা যে স্যালাইনেরটার মধ্যে থাকে এরকম গোল একটা নল, মানে এরকম পাইপ থাকে না, এখানে ড্রপ পড়তেছে দেখা যাচ্ছে। আচ্ছা, আর ওটার মধ্যে এরকম আরেকটা থাকে, এটার পরে এখানে দেওয়ার পর আরেকটা এরকম থাকে, নর্মালগুলোতে একটা থাকে, এর মধ্যে এরকম আরেকটা থাকে, এখানে থাকে হলো তোমার একটা ছাঁকনি থাকে, তারপরে না নল পাইপ দিয়ে যায় তার রক্ত তার বডিতে যাচ্ছে, মানে এটাকে বলা হবে ট্রান্সফিউশন সেট। রক্ত দেওয়ার জন্য রক্তের মধ্যে থাকে কোনো ধরনের যদি রক্তের শক্ত কোনো তোমার এটার নাম কি ক্লটিং থাকে, ক্লট থাকে, রক্ত জমাট, অ্যান্ড এটা যদি আমাদের বডিতে ঢুকে যায় স্যালাইন দিয়ে রক্ত দেওয়ার সময়, তাহলে তো তার এই ক্লটটা কি করে নিতে পারে, স্ট্রোক করে ফেলতে পারে, ব্রেনে যদি যায় থ্রম্বোসিস করে ফেলবে। এই জন্য এখানে ছাঁকনি আছে, ট্রান্সফিউশন। তো ঠিক একই রকম জাইলেম এবং ভেসেলের কাজ কি ছিল? পরিবহনের কাজ করা। এদের মাঝখানে থেকে সে কি করতে, ছাঁকনির কাজটা করে, এটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। কি বলা হয়? তোমার এত দরকার নাই, তুমি জাস্ট একটু মনে রাখতে হবে, পরীক্ষাতে আসবে নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য নয়, মাথায় রাখতে হবে। কোরালয়েড মূল আছে, দুইটা শব্দ এখানে খেয়াল করো, গৌণ অস্থানিক কোরালয়েড মূল। আমরা আম গাছ, জাম গাছে যে মূলগুলা দেখি এগুলো হলো প্রধান মূল। কি মূল? প্রধান মূল। প্রধান মূল যদি মারা যায় তারপর আবার আরেকটা মূল তৈরি হয়, তার নাম হলো কি? গৌণ মূল। এবং এই গৌণ মূলটা অস্থানিক, মানে বেশি দূর যায় না, অল্প একটু জায়গায় থাকে। আমরা অনেক রকম মূল পড়াবো, প্রধান মূল, গুচ্ছমূল, পরাশ্রয় মূল, এরকম অনেক রকম মূল আছে। গুচ্ছমূল, তোমরা ধান আছে না, দেখবে যে মুঠি সহ উঠে ফেলা যায়, বুঝতে পারছো কিনা? বা তুমি এরকম দেখছো না, গাছের গোড়া সহ ধরে উঠাই ফেললে একটা ঝুটির মতন থাকে, দেখছো কিনা? মূল বেশি দূর না, এরকম একটা দুইটা উদাহরণ দাও। লাল শাক, বিভিন্ন শাক। লাল শাকের তো মুঠি এত বেশি না, একটা শাকের নিচে অল্প একটু থাকে, মাটি মাটি ঝুলতে থাকে, দেখছো না তোমরা? তাইলে ওগুলার বলা গুচ্ছমূল। তাইলে এখন এই নগ্নবীজী উদ্ভিদের প্রথমে প্রধান মূল ছিল, কিছুদিন পর নষ্ট হয়ে যায়, এরপর আবার কি মূল আসে? গৌণ মূল। এই গৌণ মূলের ভিতরে হুট করে একটা ব্যাকটেরিয়া ঢুকে, সায়ানো ব্যাকটেরিয়া ঢুকে, ঢুকিয়া এই মূলগুলোরে নষ্ট করে দেয়, একবার ঝগা খিচুড়ি বানাই ফেলে। কথা বলছো কিনা? একদম এবড়ো থেবড়ো কইরা এটাকে সমুদ্রের কোরালের মতো মনে করে। কোরাল আছে না, সমুদ্রের কোরাল, কোরাল তোমার সেন্ট মার্টিন দ্বীপে আছে কোরাল আছে, খাস 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 যুক্ত পাথরের মতো, এরকম একটা কোরালের মতন তৈরি করে। এই জন্য ওই মূলটাকে বলা হয় কোরালয়েড মূল। পরীক্ষাতে খ মার্কে সবসময় আসে। কোরালয়েড মূল বলতে কি বুঝে আমরা পরের পেজে পড়াবো, বুঝতে পারছো? তাহলে এদের মূলটা কি ধরনের মূল? কোরালয়েড মূল। কি বুঝতে পারছো? হ্যাঁ, সমুদ্রের কোরালের মতন। হ্যাঁ, ওকে। তারপরে আসি, গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, যার কারণে বীজ কি অবস্থা থাকতেছে? নগ্ন অবস্থায়। পুংরেণু পত্রগুলো একত্রিত হয়ে স্টুবিলাস গঠন করে, আর স্ত্রী রেণু পত্র সত্যিকার স্টুবিলাস গঠন করে না। কি দেখছো কিনা? একটু আগে যে কোন আকৃতি দেখলাম আমরা, একটু আগে দেখো তো, আবার আসে চিত্রটাতে আসে, এই দেখো তো, এখান থেকে দুইটার দিকে তাকাও তো। পুংরেণু পত্র স্টুবিলাস গঠন করছে, কম্প্যাক্ট, ভিতরে কোনো ফাঁপা জায়গা নেই, সলিড একটা জিনিস। কিন্তু এখানে ভিতরে কি ফাঁপা জায়গা আছে? হ্যাঁ, কি ভাই সব গ্যাপ গ্যাপ না? তোমরা ইয়ে দেখছো না, খেজুর আছে না, খেজুর হওয়ার আগে একটা খেজুরের যে ফুলটা হয়, দেখছো কিনা তোমরা? একদম এরকম খেজুরের ডাল, কি দেখো নাই তোমরা? তারপর আরো আছে তো এরকম একটা ঝাড় দেখা যায় কিসে? খেজুরে দেখা যায়, আর কোথায় দেখা যায় মনে নাই। তো ঠিক একই রকম। তাহলে আমরা এখানে খেয়াল করব যে পুংরেণু পত্রগুলা স্টুবিলাস তৈরি করে। তাহলে পুংরেণু, তাহলে স্টুবিলাস তৈরি করে কে বলতো? আর স্ত্রী রেণু পত্র কোনো স্টুবিলাস তৈরি করে না। এটা থাকবে কম্প্যাক্ট, আর এটা কোনো কম্প্যাক্ট না, এটার মধ্যে ফাঁপা জায়গা থাকবে। ওকে, এই কথাটাই বলছো, বুঝতে পারছো? হ্যাটারোস্পোরিক, অর্থাৎ হ্যাটারোস্পোরিক, স্পোরিক মানে কি? হ্যাটারোস্পোরিক মানে কি বলতো? অর্থাৎ স্পোরগুলো দুই রকমের, হ্যাটারো মানে ভিন্ন, স্পোর মানে কি? রেণু। রেণুগুলো দুই রকমের, একটা হলো মেগা, একটা হলো মাইক্রো। অলরেডি আমরা বলছি বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, এটাও আমরা বলছি বায়ু পরাগী। সাইকাসের শুক্রাণু উদ্ভিদগুলো সর্ববৃহৎ। পরীক্ষাতে আসবে নিচের কোনটার শুক্রাণু সর্ববৃহৎ? পরীক্ষাতে খুব বেশি আসছে এমসিকিউ।
লাটিমের মতন সচল এবং বহু প্লাজালা বিশিষ্ট। কি বহু প্লাজালা বিশিষ্ট, ঠিক আছে, না মাথায় রাখবা, বহু প্লাজালা বিশিষ্ট। প্লাজালা থাকাটা নিম্ন শ্রেণীর একটা বৈশিষ্ট্য। আমরা প্লাজালা থাকাতে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য, আমরা কি মনে আছে না তোমাদের যখন আমরা পড়াইলাম, শৈবাল পড়াইলাম, শৈবাল ছত্রাক ওগুলাতে ছিল না, ব্যাঙ্গাসে আকৃতির এরকম ছিল, মনে আছে কিনা তোমাদের? এরকম ছিল, এরকম ছিল না? আচ্ছা, শৈবাল ছত্রাক। তারপরে আসো, তাহলে গেল, এবার আসে স্বভাব এবং আবাসভূমি। তো সাইকাস বহু বর্ষজীবী, মানে অনেক বছর বাঁচে, পাহাড়ের উপরে শুষ্ক স্থানে জন্মে থাকে। তারপরে আসো ভৌগোলিক বিস্তার, কোথায় কোথায় পাওয়া যায়। তো পৃথিবীর উষ্ণ বা সাব ট্রপিক্যাল অঞ্চল। ট্রপিক্যাল মানে কি? ট্রপিক্যাল মানে কি? একটা টপিক্যাল অর্থ হলো তোমার দেখবে যে টপিক্যাল, টপিক্যাল মানে হলো যেগুলো স্কিনের উপর দেওয়া হয়, টপিক্যাল ক্রিম। আর এই টপিক্যাল ওই টপিক্যাল না, এটা হলো টপিক্যাল। এটা মানে হলো তোমার হলো যে এখানে ওই যে তোমার বৃষ্টিপাত হয় বেশি, বা আমাদের যে ম্যানগ্রোভ বনাঞ্চল ওটা, কিন্তু এটা হলো সাব ট্রপিক্যাল মানে উষ্ণমণ্ডলীয়, ঠিক আছে। বাংলাদেশে সাইকাস উদ্ভিদ জন্মে থাকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস প্যাকটিনাটা, শেরপুরের গজনী বনাঞ্চলে পাওয়া যায়। তারপরে বাংলাদেশের বিভিন্ন বাগানে আলংকারিক রূপে, অর্থাৎ বাগানের মধ্যে সৌন্দর্য বর্ধন রূপে। এদের ফল হয় না, তো এদেরকে দিয়ে আমার কাজ কি? লাভ আছে এদেরকে দিয়া? এটা খাইতে পারবো আমি? কিছু টাকা খাওয়া যায়, আমরা পরে বলতেছি। তো মূলত এটা হলো সৌন্দর্য বর্ধনের জন্য, ফুল দরকার নাই, এই গাছটা সৌন্দর্যের জন্য দরকার হয় থাকে। 30 কোটি বছর পূর্বে আবির্ভাব হয়েছে আমরা জানি। তারপরে আসো, বৃষ্টি আসতেছে নাকি? আচ্ছা, তারপরে হলো সাইকাসের গঠন বৈশিষ্ট্য যাবো আমরা, তার আগে এখান থেকে একটু দেখে আসি। এই বইতে দেখলাম যে একটু সুন্দর করে লেখলো, কই গেল? আচ্ছা, নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ নিয়ে আমরা যা আলোচনা করছি, এই রাইটারের বইতে সেম আলোচনা করছে, আমরা পরেরটা ওইখানে যে আলোচনা করব। নগ্নবীজ আমাদের আগামীকালকে শেষ হয়ে যাবে বলতেছি আমি, এখানে এগুলো নিয়ে আলোচনা করছে। এই দেখো পৃথিবীর, এটা একটু লেখে রাখো, এই কথা নাই, পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদকে জামায়া বলা হয়, ঠিক আছে। জামায়া নামক সাইকাড, এটা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি। এটা আমরা বলছি নিউটোবাইটার শ্বাসকষ্টের ওষুধ এফিড্রিন বানানো হয়। এগুলো মোটামুটি সেম টপিক আমরা ইয়াতে পড়াইলাম তোমাদের ওই বইতে, এগুলো পড়ে দেখি কোনটা বাকি আছে কিনা। হ্যাঁ, কি ওটা লেখা আছে তোমাদের, জাস্ট একটু জ্যামাইকা টান দিয়ে লেখা সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি, ওগুলো তোমাদের আছে। আমি দেখো কোনো লাইন বাকি আছে কিনা, না মোটামুটি সব লাইন আছে তোমাদের ওই বইতে। এই বই থেকে একটু দেখি কোনো লাইন বাকি আছে কিনা। কই যায় দূর, মোটামুটি সবই ঠিক আছে। তো আমরা আগামীকালকে আমরা সাইকাস শেষ করব, গঠন বৈশিষ্ট্য থেকে পড়াবো এবং সাইকাসের জনন পড়াবো, ঠিক আছে। আজকে জাস্ট আমাদের সাইকাসের ইন্ট্রো ছিল, সাইকাস কাকে বলে, সাইকাসের বৈশিষ্ট্য কি এই সেই ছিল।